This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই প্রশ্নগুলো কেন উঠছে আপনাদের একটু বিস্তারিতভাবে বলবে এবার, তার কারণ দিল্লি ভোটের বড় একটা ইস্যু ছিল দুর্নীতি। আপনারা জানেন যে দুর্নীতির অভিযোগে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে গিয়েছিলেন। যে দলের, ভাবুন একবার, যে দলের জন্ম হয়েছিল এই দুর্নীতি বিরোধী প্রচারের মধ্যে দিয়ে, ওই একটা ট্রান্সপারেন্ট, একটা স্বচ্ছ ভাবমূর্তি গঠনের মাধ্যমে, সেই দলের ক্যাপ্টেনের গায়ে কিনা দুর্নীতির কালি। বাংলাতেও কিন্তু দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি রয়েছে, ফলে এ কারণে অনেকেই বিষয়টা কানেক্ট করছেন। এখনও বাংলার বেশ কিছু হেভিওয়েট মন্ত্রী জেলে রয়েছেন, অনেক শাসক নেতা তারা জেলে গিয়েছেন, কিছু জামিন হয়েছে। ফলে 2026-এ কি দিল্লির যে পরিস্থিতি হলো, সেই অবস্থা, মানে সেই দুর্নীতির প্রভাব এ বঙ্গের ভোটে, বিধানসভা নির্বাচনে পড়তে পারে? এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতেও করাপশনের বিরুদ্ধে ভোট মানুষ দিয়েছে, আর পশ্চিমবাংলাও মানুষ করাপশনের বিরুদ্ধে আস্তে আস্তে এগোচ্ছেন। দেখুন, আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ, বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল, তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই, মানুষ দুর্নীতির সাথে নেই, মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে। যে ছবি দিয়েছিল ওই টুপি আর মাফলার আর চটি পরে, যে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন, কিন্তু এই স্লোগানের পিছনে কোটি কোটি টাকার দুর্নীতি। আজ কেজরিওয়ালকে দিল্লির মানুষ প্রত্যাখ্যান করেছে, আর একই জিনিস 26-এ হতে চলেছে। কারণ কেজরিওয়ালের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, ওই সাদা শাড়ি, হাওয়াই চটি আর টালির চালার বাড়ি মানুষ আর নেবে না। উনি সততার প্রতীক নন। আন্না হাজারে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আন্না হাজারের কথা। আপ জন্মের মুহূর্তে আন্না হাজারে, কেজরিওয়াল তারা পাশাপাশি ছিলেন। পরে কেজরিওয়ালের সঙ্গে আন্নার একটা দূরত্ব, একটা ডিস্টেন্স তৈরি হয়, দূরত্ব বাড়ে পরবর্তীকালে। আজ তিনিও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন। কিভাবে সরব হয়েছেন, কি বলছেন তিনি, একবার শুনি আসুন। चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, विचार शुद्ध होना, जीवन निष्कलंक होना, ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है ये हमारे लिए कुछ करने वाला है। मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया। এবার আরেকজনের কথা বলবো, কেজরিওয়ালের আরেক সহযোগী যোগেন্দ্র যাদব। অনেকদিনই আপের সংস্রব থেকে তিনি দূরে চলে গিয়েছেন। যোগেন্দ্র যাদবও বলছেন যে দুর্নীতির কালি গায়ে লাগলে মানুষ খুব স্বাভাবিকভাবেই ওই দুর্নীতির কালি যাদের গায়ে লাগলো তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেন, এটা প্রবণতা। কি বলছেন যোগেন্দ্র যাদব, শুনুন। आम आदमी पार्टी की जो ईमानदारी की छवि बनी थी, वो ये शराब कांड और शीश महल, इन सब चीजों से वो धूमिल हुई। और वो लोग कर रहे हैं जो पहले मैं सोचा करता था कि भाई बड़े ईमानदार हैं, पर ये भी तो ऐसे ही हैं। जब ये बात हो जाती है तो उसके बाद बीजेपी एक स्वाभाविक प्रेफरेंस बनती है। এবার আসি আরো এক জোটের কথায়, কারণ দিল্লির ভোট ইন্ডি ঐক্য, মানে ইন্ডিয়া যে অ্যালায়েন্স, যে জোট, সেই জোটের ঐক্যের কি দফা রফা করে দিল। তার কারণ এখানে কংগ্রেস আপ মুখোমুখি লড়াই, লাভবান হয়েছে বিজেপি। আর সকালেই ওমর আবদুল্লাহ তিনি এক প্রকার খোঁচা দিয়েছেন। খোঁচা দিয়ে কি বলেছেন তিনি? বলছেন আরো লড়ো নিজেদের মধ্যে, তাহলে তো এরকমই হবে। একবার শুনুন কি বলেছেন তিনি আজকে। ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না, এটা ইম্পসিবল। সেটার জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে। আপনি ভাবুন না, এটা সম্ভব করুন না। বাল ঠাকরের দল আর মমতা ব্যানার্জি একসাথে, তো এটা জোট নয়, এটা একটা ঘোট। আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয়।
যেদিন থেকে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সেদিন থেকেই তার প্রাসঙ্গিকতা নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক উঠছে এবং সেটা চলবে, এটা ভালো। একটা টুইট কি কখনো একটা এরকম যা লোকসভা নির্বাচনের আগে যে সব দল বিজেপি বিরোধী শক্তি একটা হলো, সেখানে তোমরা মনে করো কে কাকে চা খাওয়ালো, কে কী শাড়ি পরলো, কে কী টুইট করলো, তার উপর ঠিক হয়। দেশের রাজনীতি তার ভিত্তিতে ঠিক হয় না। রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত। সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে, দেশের নেতারা ভুল করলেও, রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এককাট্টায় সিদ্ধান্ত নিয়েছে। ভয়াবহ বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন দেহ, স্বজন হারাদের কান্না। গতকালই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ছবি আপনাদের আমরা দেখিয়েছি। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি দেওয়া আতশবাজির ক্লাস্টার কোথায় গেল বলুন তো? দেখাবো আপনাদের চম্পাহাটির এই দুর্দশা। হ্যাঁ, এখানেই বাজির ক্লাস্টার তৈরি হওয়ার কথা। জনবহুল এলাকা থেকে দূরে, হারাল বাজি বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় বাজি ক্লাস্টার তৈরির জন্য 25 বিঘা জমি বছর 4 আগে রাজ্য সরকারকে দান করে আতশবাজি ব্যবসায়ী সমিতি। আরও 4 বিঘা জমি দেওয়া হয়েছে বাজি রাখার স্টোর রুমের জন্য। তাছাড়া রাস্তার একেবারে পাশে 28 কাঠা জমি দেওয়া হয়েছে দমকল কেন্দ্র করার জন্য। কিন্তু কোথায় কি ক্লাস্টার তৈরি হয়নি আজও, অথচ মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যেখানে যেখানে ইলিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও কেন ক্লাস্টার তৈরি নিয়ে এত গা ছাড়া মনোভাব প্রশাসনের? বেশি দিন নয়, গত 28শে ডিসেম্বর চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণ মৃত্যু এই ছবি তো এলাকাবাসীর কাছে নতুন নয়। চম্পাহাটি বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই বাজি তৈরি কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে। পেটের তাগিদে নিয়মের তোয়াক্কা না করেই প্রাণকে বাজি রেখে ঘরে ঘরে বাজি তৈরি করছেন হাজার হাজার মানুষ। বিপজ্জনক জেনেও বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাজি তৈরি করছেন। এই তো হয়, ওদের কারখানা ছোটো মোটো কারখানা আছে, ওখানে ওরা করে। মাঝে মধ্যেই তো দুর্ঘটনা ঘটে, ভালো ঘটে, মাঝে মাঝে মরে। তা তো সত্যি, বাড়ি বা করবেই কেন, আর জনবসতি করবে কেন? বাজির ক্লাস্টার তৈরি হলে নিরাপদ হতে পারত জীবন জীবিকা, কিন্তু সেখানে এখনো তো ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। 1 বছর হতে চলল, আজ পর্যন্ত সেই কাজে কোনো অগ্রগতি হয়নি, শুধুমাত্র সয়েল টেস্টটুকু হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। জায়গা নির্দিষ্ট হলেও এক বিন্দু সেখানে কিন্তু কোনো রকম কাজ এগোয়নি। সুতরাং এখানের যে মানুষরা, তপশিলি মানুষরা, এই এলাকায় যারা বাজি কারখানার সঙ্গে যুক্ত, তাদের জন্যে সরকার কিন্তু কোনো রকমভাবে নিরাপত্তার চিন্তাভাবনা করছেন না। বিস্ফোরণের আইন মেনে সব বন্দোবস্ত, তারপর সরকার বদলে গেলে সব আটকে গেল। জমি নাকি চিহ্নিত হয়েছে, কিন্তু সেখানে কে কিভাবে কাজ করবে, তার টাকা পয়সার খেলা কি হবে, এই কারণে কি আটকে গেল? এখনো হচ্ছে না। শুক্রবার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ দেখে ফের চিন্তায় পড়ে গেছেন এলাকার শাসক দলের নেতারাই। এই কল্যাণীর সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা এলাকা পরিদর্শন করছি, মানুষকে সজাগ করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থাটা হয়ে গেলে আমাদের চিন্তা দূর হয়ে যাবে। বাজি তৈরির কারিগর থেকে বাজি ব্যবসায়ী সমিতির সদস্য সবাই চাইছেন দ্রুত বাজির ক্লাস্টার তৈরি হোক। এটা নিলে খুবই সুবিধা হবে, তাহলে এরকম আর আমাদের পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, দুর্ঘটনা বা এই পরিস্থিতির মধ্যে আমাদের আসতে হবে না। তো বললেই জমি পাওয়া, সেই জমিগুলো অ্যাকোয়ার্ড করার ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, উন্নয়নের ব্যাপার আছে, সে তো কিছুটা সময় লাগবে, সে তারই আসার জন্য আমরাও তাকিয়ে রয়েছে। আমাদের চম্পাহাটি প্রায় 5000 মানুষ এই ব্যবসার উপর আছে, যারা তৈরি করে আর কি হাতে কলমে, তারা সবাই ওখানে গিয়ে কাজ করতে পারে। হচ্ছে হবে করে তো বছর কেটে গেল, দুর্ঘটনার তালিকায় জুড়ে গেল কল্যাণীর নাম, কিন্তু বাজির ব্যবসায়ী থেকে কারিগররা সেই তিমিরেই পড়ে রয়েছেন। তারা জানেন না কবে বিপদমুক্ত পরিস্থিতিতে কাজ করতে পারবে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।